অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত। আমাদের এবারের নিবেদন দীপান্বিতা গোস্বামী মিশ্রের কলমে লোভাতুর। লেখিকা দীপান্বিতা গোস্বামী মিশ্র, পেশায় শিক্ষিকা, লেখালেখি তার নেশা। শুরু হচ্ছে আমাদের এবারের নিবেদন লোভাতুর। ওকে সাথে করে নিয়ে যা সোরেন, আমার কথাটা শোন। বিয়ের হলুদ যায়নি গতর থেকে, গিঁটও খুললি না। এত তাড়া কেন তোর? না হয় ঘাট হয়েছে আমার। গঙ্গার জলের মেয়ের সঙ্গে তোর বিয়ের কথাটা পাড়াটাই অন্যায় হয়েছে আমার। তবুও সদি ভালো মেয়ে রে, জন্ম থেকে ওকে দেখেছি। বাপ মা মরা মেয়েটার কেউ নেই, এ কথা তুইও তো জানিস। এতটাই অমত, তাহলে কেন করলি বিয়ে? ওর কিছু ঠিকই জুটতো, বুড়ো হাবড়া যা হোক কিছু, কিন্তু তোর মতন পাষাণ জুটতো না। আমি হলপ করে বলছি। লাল চোখে দরজার কাছে দাঁড়ানো শীর্ণ মেয়েটার দিকে তাকালাম। আমার নিজের ওপরই রাগ হচ্ছে এখন। দেশভক্তি চাগিয়ে উঠেছিল, তাই মায়ের কথায় এই শুটকি রোগগ্রস্ত মেয়েটিকে গতি করেছি। না দান সামগ্রী, না কিছু, হা ঘরে। ছি! বন্ধু মহলে যে চাপা হাসির খোরাক হয়েছি, বৌভাতের দিন বেশ বুঝতে পেরেছি। আর জড় ভরতটাকে বিছানায় মিশে যেতে দেখে ঘেন্না হয়ে গেছিল। একে ছোঁয়াই যাবে না দ্বিতীয়বার। মায়ের অনুরোধের ঢেকি নিজেই পাড় দিক। চামড়ার বাক্সটা চেপে লাগাতে ব্যস্ত হলাম। পিছনে তাঁতের শাড়ির খসখসে শব্দে বুঝলাম তিনি ঘরেই আছেন। আবার লাল চোখে দেখতে যাব, এবার ঋণ ঋণে গলায় সে বলল, উনি যখন চান না, থাক মা, আমার যে কাজ নেই। আমি কাল না হয় মামার ঘরে যাবো খন। তুমি এত ভেবো না মা। মা উত্তর না দিয়েই বেরিয়ে গেলেন। এই বয়সে ওনার এমনটা মানতে হয়তো অসুবিধা হচ্ছে যে অষ্টমঙ্গলা না করেই আমি মানকর ফিরছি। অথচ কাজের জায়গায় আমার 1 মাসের ছুটির দরখাস্ত ছিল। স্টেশন মাস্টার হওয়া অবধি তেমন ছুটি তো আমি নিইনি। সৌদিকে মা ছোট থেকেই দেখে আসছে, তাই অযথা সম্মানসূচক শব্দের প্রয়োগ এদের মধ্যে নেই। সৌদিকে পেয়ে মা খুশি, অন্তত শান্তি যে পেয়েছিল এটা বুঝি। কিন্তু আমার শান্তি কিসে সেটাই বা কে জানল। মুখটা নিচু করেই বললাম, যাবার পথে তোমাকে নতুন গ্রামে রেখে যেতে আমার আপত্তি নেই। ঋণ ঋণে গলায় বিষাদের দীর্ঘ নিঃশ্বাস পড়ল বোধ হয়। পরের দিন ভোরেই বের হব। আজ আবার একত্র রাত্রি যাপন। মেয়েরা বোধ হয় খুব তাড়াতাড়ি বুঝতে পারে তারা কার কাছের মানুষ আর কার কাছে অনাকাঙ্ক্ষিত। আমার ঘুমের তোড়জোড় দেখে খাটের ছত্রি ধরে দূরে দাঁড়ালো। মেয়েটাকে আর জন্মে দেখব কিনা সন্দেহ, তাই হয়তো গলায় একটা ভিক্ষার ভাব রেখেই বললাম, কিছু বলবে? আমার ঠিকানা মায়ের কাছে আছে, মায়ের কাছ থেকে নিয়ে চিঠি লিখো। টাকা পয়সার দরকার হলে জানিও, আমি মানি অর্ডার করে দেব। আর কিছু? সৌদি মুখটা সামান্য তুলে ধরল। এক পলকে দেখলাম গোল মুখ, আয়ত চোখ, পাতলা ঠোঁট, এর বেশি কিছুই নেই। বলল, আমার একটা অনুরোধ আছে, রাখবেন? কি? তোমায় যে নিয়ে যেতে পারবো না তা জানো তো। আপনার মতের বিরুদ্ধে কিছু চাই না, কিন্তু আপনাকে কিছু দিতে চাই। তাচ্ছিল্য ফুটে উঠল গলায়। আমাকেও দেবে কিছু? তুমি? কি সেটা? সৌদি একটা লাল কার্ড দিয়ে বাঁধা তাগার মতো একটা তাবিজ বের করলো। এটা পড়বেন বা হাতে? কি জানি, সবই মায়া। হাতটা বাড়িয়ে দিলাম, একটু ছ্যাঁকাও খেলাম। তোমার জ্বর? অপ্রস্তুত মেয়েটি যেন মাটিতে মিশে গেল। কই না, তেমন আর কই। আজ 3 মাস মানকর এসেছি। মায়ের 3টে চিঠি এসেছিল প্রথম দিকে,
একটা মাসখানেক আগে। খুলিনি, উত্তর দিতে হয় পাছে, কিন্তু এখানে আমার স্বর্গ পেয়েছি। একদিন স্টেশন থেকে কোয়ার্টারে ফিরছি, লাস্ট ট্রেন চলে গেছে। রামদিন আজ ওলের ডালনা করেছে, জোগাড় যন্ত্র দেখে এসেছি। আমার সহচর সে, রেল স্টেশন মাস্টারের খিদমতগার। ওর সাথে রাতে একটু গরম ভাত আর এক টুকরো লেবু অসাধারণ। আমি রুটি মোটেও সহ্য করতে পারি না। হঠাৎ দেখি লাল শাড়ি পরা একটি নারী মূর্তি যেন ফুঁড়ে উঠল স্টেশনে। অমন লাল শাড়ি, একটু পাতলা, যেমন নায়িকারা পরে ঠিক তেমন, শিফন। দেহতটের অনেকাংশই ধরা পড়ছে। উগ্র ফুলের গন্ধ চারিদিকে, আকাশে চাঁদের দেখা নেই। ধীরে ধীরে এগিয়ে এলো সেই নারী মূর্তি। কাছে, একদম কাছে এগিয়ে এলো সে। এই যে শুনছেন, আমাকে একটু পৌঁছে দেবেন? আত্মীয়ের বিয়েতে গেছিলাম, গায়ে গহনা রয়েছে, একটু ভয় পাচ্ছি, কেউ কোথাও নেই, একটু দিন না এগিয়ে। আমার মানা করার মতো শক্তিই বা কোথায়? কোথায় যাবেন? সাহেব বাড়ি। এই 2 বছরের চাকরিতে সাহেব বাড়ির নামটা অচেনা ঠেকল। ভাবলাম রামদিনকে একবার ডাকি, আবার ভাবলাম নিতান্তই বেরসিক চিন্তা। একা নারী, ভয় কি? স্টেশন চত্বরে একটাও টাঙা না পেয়ে অগত্যা হাঁটতে শুরু করলাম। পা বাড়ালাম যেদিকে, সেই দিকে আগে কখনো যাইনি। মানকর এখনো ভালোভাবে গড়ে ওঠেনি। ধুতি ছেড়েছি মাত্র কয়েক বছর, তাই প্যান্ট আর গলা বন্ধ পরে এখনো দমটা এঁটে আসে। হাঁটা পথ যে কত অনন্তহীন হয়, এমন সহচার্য আগে কখনো পেয়েছি কি? নারী মূর্তিটি মৌনা, একটু যেন তফাৎ রেখে চলছে। স্বাভাবিকই তো, হোক না ভদ্রলোক, তবুও আমি অচেনাই বটে। কার্তিক মাস, একটু ঠান্ডা ঠান্ডা হিম হিম ভাব চারিদিকে। আমি আলাপচারিতায় মেতে উঠব ভেবেই একটু কাছে এগিয়ে গেলাম। শুনছেন? একটা বিশ্রী পচা গন্ধ লাগলো আমার নাকে, কেমন চামসে গন্ধ। হঠাৎ যেন ফুলের তীব্র সুবাসটা উধাও, কোথাও নেই। ইস, রাস্তায় কেউ পচা কিছু ফেলে রেখে গেছে। আমি বাকহারা হতেই বিশ্রী পচা গন্ধটা যেন কোথায় হারিয়ে গিয়ে আবার ভেসে উঠল ফুলের সুবাস। অকস্মাৎ নারী কণ্ঠ বলে ওঠে, আপনি সদ্য বিবাহিত? আমি? হ্যাঁ, না মানে ওই হয়েছে কয়েক মাস। কি করে বুঝলেন? ওই হাতের হলুদ সুতোয়। বিবাহিত কথাটা যেন ভুলে যেতে চেয়েছিলাম। কেউ অবশ্যই এখানে জানে না এখনো। সত্যিই নারীর জাত বটে। হঠাৎ খিলখিল করে হেসে উঠল সেই নারী। আপনিও অবাক হলেন তো? তা সে কোথায়, আপনার সাথেই বুঝি? না না, সে দেশে। উত্তরটা সংক্ষেপে দিতে চাইলাম। ওফ, আবার সেই খসখসে শাড়ির কথা। যত না মনে পড়ে ততই ভালো। মনে মনে বিড়বিড় করে উঠলাম। হঠাৎ অনুভব করলাম বাম হাতের উপরের অংশটি জ্বলে উঠল তীব্র দহনে। আমার যেন কেমন একটা মনে হলো। বললাম, এই যে শুনছেন, আর কত দূর? অনেক তো রাত হলো, আমাকেও তো ফিরতে হবে। নারীটি একটা আধা ভাঙা প্রাচীর দেখিয়ে অঙ্গুলি নির্দেশ করে বোঝালো ওটাই তার গন্তব্য। একটা বাংলো মতন, ভিতরে আলো জ্বলছে। আসুন, এক কাপ চা খান। ওফ, বাঁ হাতটা জ্বলছে। তাবিজ ছিল এতদিন তো মনেই নেই। জল লেগে কার এঁটে গেছে বোধহয়, খুলে ফেললেই হয়। মনে মনে ভাবতে থাকলাম আমি। না না, আরেকদিন, আপনি যান, রেস্ট নিন। ফেরার পথ ধরতেই মনে হলো ওনার নামটি কি? এতক্ষণ এলাম, জানা হলো না তো।
মুখটা ফিরিয়ে হতবাক। সে নারী, লাল শাড়ি, উধাও। আমি কিছু ঠাওর করতে না পেরে হাঁটা পথ ধরে রওনা দিলাম কোয়ার্টারের দিকে। কোয়ার্টারের গেটের কাছে রামদিন উৎকীর্ণ গলায় জিজ্ঞাসা করল, बाबू कहाँ थे आप? यहाँ इतने रात को घूमना अच्छा बात नहीं बाबू। প্রথমবার গলায় উষ্ণতা এনে বললাম, বাচ্চা নেই হুঁ, খানা লাগা দো। রাতে যতবারই ঘুমানোর চেষ্টা করি চোখের সামনে ভেসে ওঠে সেই লাল শাড়ি, তারপর আসে ওই পচা গন্ধটা। উফ, আবার সেই গন্ধটা। নিশ্চয়ই কেউ এখানে কিছু ফেলে রেখে গেছে। রামদিনটাও দিন দিন বড্ড অলস হচ্ছে। খাটে শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ মনে হলো একজন ঘরে, না দুজন। একটা খসখসে নতুন শাড়ির গন্ধ ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে, আর সেই পচা গন্ধটা মিলিয়ে যাচ্ছে যেন। তাবিজটা আরো গেঁথে বসেছে বাহুতে, আলগা কিছুতেই করতে পারছি না। পরদিন খুব ভোরে আমার ঘুম ভাঙল। বুঝলাম আমার জ্বর এসেছে, চোখ দুটো কেমন জ্বলছে। রামদিন কোয়ার্টার ঝাঁট দিয়ে উনুনে কয়লা দিচ্ছে। ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। সারাদিন কাজের মধ্যে কাটল। সন্ধ্যার পরে ট্রেন কম, মালগাড়ি বেশি। অল্প পাওয়ারের আলোয় স্টেশন ম্লান। আমি আজ কাজ মিটিয়ে তাড়াতাড়ি ফিরব বলে পা বাড়ালাম, কিন্তু কেন জানি না সেই উল্টো পথ ধরলাম। দিক বিদিক জ্ঞান নেই যেন। বেশ কিছুটা পথ মন্ত্রমুগ্ধের মতো চলতে চলতে দেখি একদম ভাঙা প্রাচীরের কাছেই দাঁড়িয়ে সেই নারী। আপনার জন্যই দাঁড়িয়ে আছি, আসুন, ভিতরে আসুন। আশ্চর্য, আপনি কিভাবে জানলেন আমি আসব? ঠিক যেভাবে জানলাম আপনি বিবাহিত। আপনি এখানে একা থাকেন? আমার স্বামীও আছেন, উনি একটু অসুস্থ। মনটা দমে গেলেও বললাম, কি অসুখ? রক্তাল্পতাটা বেড়েছে, চিকিৎসা চলছে। ঘরের হালকা আলোয় দেখলাম যেন ইজি চেয়ারে কেউ বসে আছেন জানালার ধারে। হাতের জ্বলুনি আবার ফিরে আসছে। এবার আমাকে ফিরতেই হবে। পিছন থেকে নারী কণ্ঠ আবার বলে উঠল, এই যে চললেন যে, আসুন। আর আশা। আপাতত আমার পা উল্টোমুখী, হাতের তাবিজটা গেঁথে বসছে যেন। ডান হাতের কবজিতে হলুদ সুতোটা আজ যেন নতুন, 3 মাসের জলে সাবানেও ম্লান হয়নি। রাতে খাবার খেতে বসে বুঝলাম রামদিন স্থির দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে। তারপর একটু কেশে জিজ্ঞাসা করল, आप आज भी कहीं गए थे क्या? दिनकाल भालो नहीं बाबू, ओ आप मानते भी नहीं। আমি হতচকিত হলেও বুঝতে দিলাম না। অল্প হেসেই বললাম, জোয়ান মানুষের আবার কিসের ভয়? আচ্ছা রামদিন, সাহেব কুটিরের বাবু বুঝি অসুস্থ থাকেন? রামদিন বাটির উপরে হাতটা তুলে আমাকে তরকারি দেবার উদ্যোগ করছিল। সশব্দে সেটি আছড়ে পড়ল মাটিতে। साहेब कुटीर, कहां से सुना ये नाम? वहां जाना पाप है बाबू, पाप। कोई नहीं जाता वहां। হঠাৎ মনে হলো সেই পচা গন্ধটা আমাদের ঘিরে ধরেছে। একটা ঝড় উঠছে যেন। যদিও এই সময়ে ঝড় ওঠাটা অস্বাভাবিক। রামদিন দেওয়ালের কোণে ঠেস দিয়ে বিস্ফোরিত চোখে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, तुझे वो ढूंढ लिया बाबू। বিড়বিড় করে হনুমান চল্লিশা জপতে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগে হাতের কবজিটা কেটে বসে যেতে লাগলো যেন। এবার একটু অন্য গন্ধ, সেই নতুন তাঁতের শাড়ির মতো মার মার গন্ধ নাকে এলো। আস্তে আস্তে মিলিয়ে গেল সেই দুর্গন্ধ। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিল ওটা আবার ফিরে আসবে।
সেদিন রাতে রামদিন আমার ঘরের মেঝেতেই বিছানা পাততে শুরু করলো। আমি একটু বিরক্ত হয়ে প্রশ্ন করলাম। এখানে কে শোবে? ম্লান হেসে সে বলল, मैं। अब सो जाइए बाबू, वैसे भी कहाँ आने वाली है नींद। जाइए শুয়ে পড়ুন বাবু। আজ বুকের ভিতরে একটা হাতুড়ি পিটছে। ঘুম আমারও হবে না এটা বুঝেই বললাম, গল্প করো না রামদিন, তোমাদের গ্রামের এখানকার গল্প। রামদিন যেন একদিনেই বেশ অভিজ্ঞ আর আমার অভিভাবকে পরিণত হয়েছে। মৃদু কেশে সে বলল, आपको साहिब कुटीर की कहानी से मतलब আছে। আমি বুঝতে পারছি বাবু। কাল सुबह सुनना, आज राते वो सब सुनते नहीं बाबू। सो जाओ बाबू, हमें वो निगरानी में রেখেছে, যায়নি। কথাটা শেষ হলো না। মনে হলো কেউ দরজার পাশে দাঁড়িয়েছিল, সরে গেল। বুকটা কেঁপে উঠতেই মনে হলো পায়ের কাছে কেউ বসে আছে। খসখসে শাড়ির হালকা শব্দ যেন কানে এলো, যেন কেউ জড়সড় হয়ে গুটিয়ে বসে আছে। আমার অসুবিধা সে সৃষ্টি করতে চায় না। তন্দ্রা এসে গেলেও বুঝলাম খসখসে শব্দটা এখনো আছে। কেউ যেন আমার পায়ের কাছে বসে আমাকে পাহারায় রেখেছে। আরো একজন কেউ আছে বাইরে। এই উপবিষ্ট অলিক কারোর জন্যই হয়তো বাইরের ভয়টা আমাকে ঘেরতে পারছে না। সকাল হতেই উঠে পড়লাম। রামদিন আগেই উঠে আঁচ দিয়েছে। চা আনতেই বললাম, এমন যন্ত্রণা নিয়ে আমি আর বাঁচতে চাই না রামদিন। তুমি বলো কাল কেন চুপ ছিলে, আর সাহেব কুটিরের রহস্যটা কি? রামদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, ও বড় ভয়ের কথা বাবু। প্রায় 80 বছর আগে সাহেব কুটিরে বাস করতে এসেছিল এক সাহেব আর তার দেশি খুবসুরত বিবি। ভালোই চলছিল নাকি, কিন্তু এরা বাইরে কারোর সাথে মিশত না। বিবি নাকি জাদু টোনা জানতো। একদিন নাকি বাবুর বুকে খুব ব্যথা হয়, বিবি ডাক্তার ডাকেনি, নিজেই কি সব করে ওনার অসুখ সারানোর ব্যবস্থা করে। তারপর কেউ কিচ্ছু জানে না, ঠাকুর চাকর ছাড়িয়ে দেন বিবি। বাবুকেও আর দেখা যায় না, বিবিকেও না। এর পরে নাকি অল্প বয়সী আপকে জয়সা অনেক জোয়ান ছেলে গায়েব হয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরাই শেষে পাহারায় বসে। শোনা যায় সাহেব কি বিবি নাকি ওদের বশ করে কোঠিতে নিয়ে যায়, আর সবাই বেপাত্তা হয়ে যায়। সবাই মিলে সাহেব কোটি জ্বালিয়ে দেয়। বিবির কি হয়েছে কেউ জানে না। মাথাটা ঘুরে উঠল আমার। বলে কি, কেউ থাকে না? তবে মহিলা কে? জানলায় সেদিন পরিষ্কার একজনকে ইজি চেয়ারে বসে দুলতে দেখেছি যে। কোনো মতে বাইরে এলাম। রামদিন বিছানা পরিষ্কার করে বাইরে এসে বলল, বাবু যারা দেখিয়ে তো এটা কার আছে? একটা আংটি। একজনকে বড় অযত্ন করে একদিন দিয়েছিলাম, প্রায় ছুঁড়ে। কিন্তু এটা এখানে কেন? আংটিটি হাতে করে ঘরে এসে জামা কাপড় পরলাম। স্টেশনের কাজ সহকারীকে বুঝিয়ে এগিয়ে গেলাম সাহেব কুটিরের দিকে। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। কেউ নিশ্চয়ই বড় সড় ষড়যন্ত্র করছে এখানে বসে। কিন্তু কি সেটা? বাড়িটা যে বহুদিন ব্যবহৃত হয়নি স্পষ্ট বোঝা যাচ্ছে বাইরে থেকে। জানালার ফ্রেম অবধি খসে পড়েছে। আর এই বাড়িতে আমি কাল নাকি আলো জ্বলে থাকতে দেখেছি। পায়ে পায়ে এগিয়ে গেলাম বাড়িটির অভ্যন্তরে। কোম্পানির আমলের বাড়ি। লাল মোটা দেওয়ালে বট অশ্বত্থ দিব্যি থাবা গেড়েছে। ধুলোয় মলিন মেঝেতে সরীসৃপের চলাচলের দাগ স্পষ্ট। একটা ঘরে গিয়ে চোখটা আটকে গেল। জানালার ধারে একটা ভাঙা চেয়ারে বসে আছে একটা কঙ্কাল, পুরুষের পোশাকে, একদম জানালার দিকে মুখ করা। আমার হৃৎপিণ্ড যেন মুখে এসে গেল। তবে সেই নারী কোথায়?
বাড়ির বাকি ঘরগুলোর অবস্থা কহতব্য নয়। আধপোড়া ঘরগুলো, কড়ি বর্গার কঙ্কাল দাঁত বের করে কোনো মতে দাঁড়িয়ে, মেঝেতে তারই ভগ্নাবশেষ। একটা ছোট ঘর একদম পিছনের দিকে, সেখানে গিয়েই শিউরে উঠলাম। মেঝেতে কালচে খয়েরি দাগ আর স্তূপাকৃত কঙ্কাল, একটা বিশ্রী গন্ধ, যেন কি একটা পচা। যদিও কঙ্কালগুলোর যেমন অবস্থা তাতে মাংস পর্যন্ত নেই, পচা গন্ধের উৎস এগুলো নয়। হঠাৎ মনে হলো বাড়ির মধ্যে পচা গন্ধের উৎসটা সিঁড়ির ঘর থেকে আসছে। সেটা এই ঘরের ঠিক পাশেই। হাতঘড়িটার দিকে তাকালাম, 3:10, অথচ এদিকে এখনই চাপা অন্ধকার। বাড়ির পিছনের জঙ্গল পেরিয়ে সূর্যের আলো ঢুকতে যেন সংকোচ করছে। না, দেখতেই হবে ও ঘরে কি আছে। বের হতে গিয়েই হোঁচট খেয়ে উপুর হয়ে পড়ে গেলাম মেঝেতে। বাম হাতে আর কাঁধে বেশ লেগেছে অনুভব করলাম। দেহটাকে দাঁড় করিয়ে সিঁড়ির ঘরের দিকে যেতে যেতেই চোখে পড়ল মেঝেতে ধুলোর স্তরে বেশ কয়েকটা আধপোড়া মোটা মোমবাতি। ধুলোর স্তর দিয়ে উঁকি মারছে আলপনার মতো সাদা রং দিয়ে আঁকা কিছু বিশেষ নকশা। আর বিস্ফোরিত চোখে দেখলাম ওর ঠিক মাঝেই লাল শাড়ি পরিহিতা সেই রমণী। আজ কিন্তু মুখে হাসির বদলে কুটিল হাসি, চোখে বিদ্রুপ। কিন্তু আজ আমার মনে জিজ্ঞাসার পাহাড়। তাই নির্ভীকভাবে প্রশ্ন করলাম, আপনি? এই বাড়িতে যে কেউই থাকে না তা প্রমাণিত, তবে আপনি এখানে কি করছেন? আর জানলায় যাকে বসিয়ে রেখেছেন সেটি অন্তত 50 বা তার অধিক পুরনো লাশ। ইনি নাকি আপনার স্বামী? ওই ঘরে এতগুলো নরকঙ্কাল দেখে যে কেউ আন্দাজ করবে এখানে কি হয়। এরপরে আপনার কি বলার আছে বলুন? সেদিন তাহলে অবলা হওয়ার নাটকটা না করলেই পারতেন। উদ্দেশ্যটা কি আপনার? নারীমূর্তি অবিচল মৃদু হেসে বলল, এটাই আমার বাড়ি, উনি আমার স্বামী, মোটেই লাশ নন। আমাদের বিয়েতে সানাই বাজেনি, কেউ উলু দেয়নি, কিন্তু বিয়েটা মিথ্যে ছিল না। জমিদার বাড়ির মেয়ে, ফিরিঙ্গি বিয়ে করেছি, তাই সমাচ্যুত হলাম। এখানে এসে সংসার পাতলাম। ক্ষোভ ছিল না, কারোর সাথে মিশতামও না। লোকে আমাদের ভালো চোখে দেখেনি যে। বিধাতাও এমন বিরূপ হলেন, একদিন উনি খুব অসুস্থ হয়ে পড়লেন। কেউ আসেনি জানেন। আমি সারা রাত কত চেষ্টা করলাম, ভোরে ও চলে গেল। এরপর কি করতাম, কোথায় যেতাম? ওর দেহটাকে যত্ন করে রেখে দিলাম। তখন শীত ছিল, পচন ধরল না। ভাবলাম লোকে আমাকে ডাইনি বলবে, তবে তাই সই। একদিন চুপি চুপি কিনে আনলাম কালো জাদুর বই। দেখলাম মৃতেরও প্রাণ সঞ্চার সম্ভব, কিন্তু জোয়ান পুরুষের কুল যে চাই, অনেক অনেক। যা কখনো করিনি। শুরু করলাম। সন্ধ্যায় স্টেশনে যেতে লাগলাম। স্বামী অসুস্থ জেনে উপযাচক হয়ে আমার দেহের লোভে অনেকে এলো। ওই ঘরে রাখা প্রত্যেকে স্বেচ্ছায় এসেছিল। রমণীর উপকার করে নিজেকে মহান প্রতিপন্ন করা খুব সহজ না? আপনিও তো এসেছিলেন, আসেননি? অস্বীকার করতে পারবেন? সেই মুহূর্তে আপনিও দুর্বল হননি? নিজেকে আপনার বিবাহিত বলতে লজ্জা লেগেছিল, তাই না? এদের কলজে দিয়ে আমার স্বামীর প্রাণ সঞ্চার করার সব চেষ্টা করতাম। অপমানও হতেন হয়তো, কিন্তু তাও আমার তো কেউ থাকতো। কিন্তু একদিন গ্রামবাসীরা কিভাবে সব জেনে সন্ধ্যায় পুড়িয়ে দিল বাড়ি। আমি পালাতে পারলাম না, কিন্তু তাতে আমাকে আটকানো গেল না।
আজও আছি, আমরা থাকবো চিরকাল। বলতে বলতে আমার খুব কাছে এসে গেল সে। আমার গলার একদম কাছে নিয়ে এলো ডান হাতটা। পচা গন্ধ আমার মস্তিষ্কে ছড়িয়ে পড়ল। হিস হিস করে বলতে লাগলো, আমার নাগর হবি না? খুব স্বাদ। তোকে আগেই সাবার করে দিতাম, কিন্তু তোর ওই হতচ্ছাড়ি বউ আমাকে আটকায় রোজ। এত সাহস ওর! হাতে কি বেঁধে দিয়েছিল সে? ভালো হয়েছে আজ খুলে গেছে, নইলে আমাকে অন্য চেষ্টা করতে হতো। মরেও পিছু ছাড়েনি সে তোর, শয়তানি। আমার মাথা অবসন্ন হয়ে আসছিল। তাড়াতাড়ি বাঁ হাতটা লক্ষ্য করলাম, নেই সে তাবিজ। কোথায় গেল? নিশ্চয়ই ও ঘরে পড়ে যাবার সময় খুলে গেছে। আর আর কি বলছে ওই মহিলা? সদীর কি হয়েছে? আমার গলায় একটা শক্ত হাত চেপে বসে যেতে লাগলো, আর দম নেই। এমন সময় শুনতে পেলাম সেই খসখসে শাড়ির মৃদু শব্দ, কাছে, একদম পাশে। হঠাৎ আলগা হচ্ছে আমার গলার হাতটা। সেই নারী চিৎকার করে বলে ওঠে, আবার এসেছিস শয়তানি? বারবার আমার মুখের গ্রাস করবে ও। আর এই তো তোর বর, তোকেই ভালোবাসে না, নয়তো আমার দেহের লোভাতুর হয়ে আসে। ওকে ছেড়ে দে, তুই চলে যা। ঘরের কোনায় অল্প আলোয় উদ্ভাসিত হলো সৌদামিনী, আমার বিবাহিতা, হাতে সেই তাবিজ। মৃদু গলায় বলল, কি করে যাই ওকে ছেড়ে? তুমি পেরেছো তোমার স্বামীকে ছাড়তে। আমার অন্তর জানে ওকে আমি ভালোবেসেছি, ও বাসতে পারেনি। কিন্তু আমাদের বন্ধন যে দৃঢ়। ওর হাতে আমাদের বিয়ের সুতো, গিট খোলা হয়নি গো। কিভাবে যাই ওকে ছেড়ে বলো? আর আমাদের জগতে জীবিতের স্থান নেই, আমরা অতীত। তোমাকেও যেতে হবে, আমাকেও। এ নাও, এটা আমাদের গ্রামের বিশালাক্ষীর প্রসাদী ফুল গো, এতেই তুমি মুক্তি পাবে। বলে সদী সেই তাবিজ ছুঁয়ে দিল সেই নারীর মাথায়। সঙ্গে সঙ্গে বাজ পড়ল যেন, চৌচির হয়ে গেল সেই রহস্যময়ীর দেহটা। ছড়িয়ে পড়তে লাগলো শাড়ি, আভূষণ, মাংস গলে যেতে লাগলো তার। শেষে ধুলোয় মিশিয়ে গেল তার দেহপট। সৌদামিনী আমার দিকে ফিরল। আমার সামনে সেই বড় বড় চোখ দুটো মেলে ধরে বলল, এবার একেবারে বিদায় দাও, মুক্তি দাও। ও সুতো গাছা ছিন্ন করো। আমি যে ওখানেই বাঁধা পড়ে আছি গো। তবে ওই তাবিজটা শুধু খুলো না। এরপর কিছু মনে নেই। ভোরবেলায় চোখ মেলে দেখি মা মুখের উপর ঝুঁকে বসে। মাকে দেখে আমি খুশি হলাম, হতবাক। মা আমাকে ইশারায় চুপ করতে বলে বললেন, সদী কয়েকদিন ধরে স্বপ্নে বলে তোর বিপদ, আমি যেন তোর কাছে যাই। আমি কম্পিত গলায় বললাম, সৌদামিনীর কি হয়েছে? মা হতবাক হয়ে বললেন, চিঠি পাসনি? আমার বাড়ি থেকে দাদার ওখানে গিয়েই ওর খুব জ্বর। জ্বরের ঘোরের মধ্যে শ্বশুর ঘরে আসতে চাইতো। আমি খবর পেয়ে শেষে নিয়ে এলাম, রাখতে পারলাম না। তোকে কত চিঠি দিলাম, এলি না খোকা। আমি চিঠি খুলিনি, কোন লজ্জায় বলি। না, মান করে আর থাকিনি। ইস্তফা দিয়ে ফিরছি গাঁয়ে। স্কুল খুলেছি, সৌদামিনী বালিকা শিক্ষা কেন্দ্র। মাস্টার মশাই এখন পুরো দমে। বাঁ হাতের সুতোটা খুলে আরেকটা তাবিজ করেছি। আমার আর সৌদামিনীর গিঁট আমাদের দাম্পত্যের শেষ স্মৃতি, তাই সেও যায়নি। ঘুমিয়ে ঘুমিয়ে বুঝি পায়ের কাছে জড়সড় হয়ে বসে আছে আমার সৌদামিনী। আমার আবার ঘুম আসে।
আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।